আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমক দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায় শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পাকা। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের। তলানিতে হাইতি, র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এদিকে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় পৌঁছেছে ব্রাজিল টিম। হোটেলের বাইরে হাজার হাজার সমর্থকের ভিড়। সেলফি বন্দী হন রাফিনিয়া, মার্কোইনসরা। তবে শহরের আলোচিত রকি মূর্তিকে নিয়ে স্থানীয়দের কুসংস্কারের ব্যাপারে বেশ সতর্ক সেলেসাওরা। কারণ চলতি বিশ্বকাপেই ওই ভাস্কর্যে জার্সি পরানোর পর আইভরি কোস্টের কাছে হেরেছিল ইকুয়েডর। হাইতির বিপক্ষে ম্যাচের বাকি কিছু ঘন্টা মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। তার একদিন আগে ম্যাচ ভেন্যুর শহর ফিলাডেলফিয়ায় এসে পৌঁছায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টিম হোটেলের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করেন প্রিয় তারকাদের দেখতে। জার্সি গায়ে পতাকা হাতে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে থাকেন ভক্তরা। টিম বাস আসতেই উপস্থিত ভক্তদের ভিডিওতে বন্দী ব্রাজিল দল। চারিপাশে ছেয়ে যায় হলুদ রঙে। বাস থেকে নেমে সমর্থকদের হাত নেড়ে সাড়া দেন ফুটবলাররা। মার্কোইনস, রাফিনিয়ারা সেলফি বন্দী হন ভক্তদের সাথে। ফিলাডেলফিয়া জুড়ে এখন ব্রাজিলিয়ানদের আধিপত্য। তবে দেশটির সমর্থকরা সতর্ক আলোচিত রকি মূর্তি নিয়েও। প্রায় 10 ফুট উচ্চতা আর 1300 পাউন্ডের ব্রোঞ্জের কাল্পনিক এক বক্সারের এই মূর্তিকে অনেকেই ভাবছেন অপয়া হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি মূর্তিটি যদি কোনো সফরকারী দল জার্সি বা পতাকা দিয়ে সাজায়, তবে শেষ পর্যন্ত ম্যাচে সেই দলই পরাজিত হয়। ইকুয়েডরের সমর্থকরা রকি মূর্তিকে দলের জার্সি পরানোর সাথে সাথে পতাকা দিয়েও সাজিয়েছিল। ফলাফলে দেখা যায় আইভরি কোস্টের কাছে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ইকুয়েডরের এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে ব্রাজিল সমর্থকরা। দেশটির গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট নামক সমর্থক গোষ্ঠী ইনস্টাগ্রামে সতর্কবার্তা জারি করে লিখেছে, রকি মূর্তিকে ব্রাজিলের জার্সি পরানো নিষেধ। এমনকি এই ঘটনার পর অন্যান্য দলের সমর্থকরাও এই মূর্তি থেকে দূরে থাকাই মঙ্গল মনে করছেন। তবে রকি মূর্তিকে নিয়ে এই কুসংস্কার কাটুক না কাটুক, মাঠে ব্রাজিলের জয় দেখতেই মুখিয়ে এখন সেলেসাও সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
সুইস ব্যাংকে দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের অর্থ পাচার হতে পারে এমন শঙ্কা সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদদের। বলছেন রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নীতির শিথিলতার সুযোগ নিয়েছেন অনেকে। এসব বিষয় পর্যালোচনার দাবি জানিয়ে বলছেন স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের জন্য দ্রুত চুক্তি করা উচিত। পাশাপাশি নগদ অর্থ দেশে এনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সুইস ব্যাংকে 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%, টাকার অঙ্কে প্রায় 12,500 কোটি টাকা। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে 3,600 কোটি টাকা বেশি জমা করেছে। 2021 সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ, যদিও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। তবে এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে। আমাদের এলসি মারফত কিন্তু অনেক টাকা ইলিগ্যাল ওয়েতে চলে যায়, আইদার ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। সবাই মনে করে সুইজারল্যান্ড ইজ এ সেফ প্লেস। ঋণের অবস্থা বেসরকারি খাতে তো খুবই অবস্থা খারাপ, বলতে গেলে ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। সেই জায়গায় যদি এ ধরনের প্রবণতা বেড়ে যায় তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য একসময় বিশ্বজুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো এখন কর ফাঁকি ও অর্থ পাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। 2018 সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI বা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করেছে। চুক্তির আওতায় 2025 সালে শতাধিক দেশের প্রায় 34 লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য গোপন রাখা হয়েছে। অর্থ পাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এটা কি কোনো কূটনৈতিক কোনো সমস্যা আছে কিনা বা আমাদের দক্ষতার অভাব আছে কিনা, যেখানে 100টার মতন দেশ চুক্তিতে আছে তারা কিন্তু ওই বছর শেষে যে কি বলে রিপোর্টটা হয়, রিপোর্টের মধ্যে কিন্তু নাম সহ আসে, তখন ওই দেশ সহসা দেশ এটার খতিয়ে দেখতে পারে। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডে কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট নেবে। এটাতে একটা স্পষ্টতা আসবে, স্বচ্ছতা আসবে, কোথায় কি গেল না গেল। 2025 সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের 98.5% ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চূড়ান্ত চুক্তি সইয়ের আগে অনিশ্চয়তায় পড়ল যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা। জেনেভায় পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে উভয় পক্ষ। লেবাননে আগ্রাসন বন্ধ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলকেও। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন, কিন্তু লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতার স্বার্থে শুক্রবার জেনেভায় বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের। লেবাননে তেল আবিবের হামলার জেরে সেই সফর বাতিল করে তেহরান। বিষয়টি জানানো হয় অপরপক্ষ ওয়াশিংটনকে। এদিকে ইরানের সাথে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কারিগরি ব্যবস্থাপনা সহ খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে তেহরানের সাথে পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু জানি না কখন। যেভাবে আলোচনাটি সাজানো হচ্ছে তাতে স্পষ্টতই রাজনৈতিক নেতৃত্ব জড়িত থাকবে, মানে মাঠ পর্যায়ে থাকা লোকজনই এই আলোচনা এগিয়ে নেবে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ধ্বংস করা হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কিছু লোক আছে যারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাদের প্রতি আমার বার্তা, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা 2/3 অস্ত্রই আমেরিকানদের হাতে নির্মিত এবং আমেরিকান করদাতাদের টাকায় তৈরি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা ছিল চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা, যেখানে আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। 60 দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী 2 মাস দেশে জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে, তবে এতে সাময়িক স্বস্তি আসবে। এটি স্থায়ী সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তি না হলে বিরূপ প্রভাব মোকাবেলার জন্য সরকারকে দূরদৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রায় 4 মাসের যুদ্ধে প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির পর 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। এর ফলে স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতে বিনা শুল্কে জাহাজ চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমঝোতার সুবাতাস অন্তত আগামী 2 মাস দেশের অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি খাতেও আসবে স্বস্তি, কাটবে অর্থনৈতিক নানা অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য, জ্বালানি পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা বর্তমান বাজার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্য পণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া, তো সেটাও কিন্তু ইতিবাচক। জিনিসপত্রের দামও বেড়ে গেছিল। এখন যেহেতু এই স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে এবং বলছে যেখান থেকে যা আছে সবগুলা বেরিয়ে যেতে পারে, এটা হলে ট্রেডটা আবার স্মুথ হয়ে যাবে। ট্রেড যদি স্মুথ হয়, ন্যাশনালি প্রত্যেকটা দেশ, দুনিয়ার প্রত্যেকটা দেশ এটার বেনিফিট পাবে। ওয়ার্ল্ড ওয়াইড যখন ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি সব কিছুর দাম বেড়ে যায়। তো এটা যখন কমতে শুরু করেছে, ইতিবাচক খবর যদি হয় 60 দিন পরে, তাহলে তেলের দাম আরও কমে যাবে। আর যদি আপনার আগামী 60 দিন যদি কোনো কিছুই আমরা না টের পাই, তাও কিন্তু এই মার্কেটটা, তেলের মার্কেটটা উঠবে না। সুতরাং সেখানে কিছুটা হলে স্বস্তি আমাদের জন্য ফিরে আসবে। যুদ্ধ পরিস্থিতি টেকসই সমাধান না আসা পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করছেন এই বিশ্লেষকরা। শেষ পর্যন্ত চুক্তি না হলে সম্ভাব্য সংকট মোকাবেলার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরামর্শ তার। এটা একটা মধ্যবর্তী অবস্থান, এটা মোটেই কোনো স্থায়ী কোনো সমাধানের ইঙ্গিত করে না। আমাদের বিকল্প কোনো চিন্তা নাই। দরকার হয় 30 দিনের জায়গায় 60 দিনের প্রস্তুতি নিতে হবে, আরও রিফাইনারি তৈরি করতে হবে। একইভাবে তেলের পাশাপাশি গ্যাসের উপর চাপ অনেক বেশি বাড়বে। সুতরাং এটাকে একটা ফোরকাস্টিং করতে হবে যে আগামী 6 মাস যদি সমস্যাটা হয়, তাহলে আমি কিভাবে মোকাবেলা করব। সমঝোতা স্মারক সই হলেও স্থায়ী শান্তি চুক্তির জন্য 2 দেশকে আগামী 60 দিনের মধ্যে আলোচনা শেষ করতে হবে। মূল বাধা হচ্ছে ইসরায়েল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কারিগরি কমিটি রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা উপশাখাগুলোও ঘুরে দেখেন তারা, মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন 2 মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই করা সম্ভব বলছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3 হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। পরে অববাহিকার লালমনিরহাট অংশে হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ এলাকা পরিদর্শন করে রংপুরের কাউনিয়া পয়েন্টে যান মন্ত্রীরা। সেখানে ঘুরে দেখেন নদী তীরবর্তী এলাকা। পরে ঘাঘর নদী সহ বিভিন্ন শাখা নদী পরিদর্শন করেন সরকারের এই অন্যতম নীতি নির্ধারকরা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। তাদের নেতাও কমপক্ষে একবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি। সেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেছেন, এতে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে, যদিও ভোট বিভাজনের ঝুঁকি রয়েছে। সার্জিস আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে সংগঠিত করাই মূল লক্ষ্য। লামিয়া তিথির রিপোর্ট। নিজের নাম পাঠ করবেন। আত্মপ্রকাশের 1 বছর পর সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন পায় তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার কথা বলছেন দলটির নেতারা। তৃণমূল পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নির্বাচনের চেয়ে আরও বেশি গতিতে চলছে। আমরা 2টা বিষয়ে ফোকাস করছি। একটা হচ্ছে যেই জায়গাগুলোতে আমাদের এখন পর্যন্ত সাংগঠনিক কমিটি নেই, সেই জায়গাগুলোতে কমিটি তৈরি করা, পাশাপাশি যেই কমিটিগুলো ইতিপূর্বে ছিল নির্বাচনের পূর্ব থেকে, সেগুলোকে নির্বাচন সংশ্লিষ্ট সময়ে যে আমাদের তাদের কার্যক্রম, তাদের কতটুকু পরিশ্রম ছিল, কার কতটুকু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোর ভিত্তিতে আমরা সেগুলো পুনর্মূল্যায়ন করছি এবং সেই কমিটিগুলো আবার সংস্কার করছি। স্থানীয় সরকার নির্বাচনকে বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে এনসিপি। জোটে না গিয়ে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান দলের নেতারা। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেই ক্ষেত্রে কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। লাভের জায়গা থেকে হয়তো আমাদের সাংগঠনিক ভিত্তিটা আরও শক্তিশালী হবে। নির্বাচনের স্বার্থে প্রত্যেকটা জায়গা ওয়ার্ড পর্যন্ত অবশ্যই কমিটি হবে এবং একটা রাজনৈতিক তৎপরতা তৈরি হবে। আমি যদি বিপরীত দিকে দেখি, যখন আমরা আলাদা আলাদা এককভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আমরা যতগুলো জায়গায় জিততে পারতাম, হয়তো সেখানে জেতার পরিমাণটা শতকরা তার অর্ধেকে নেমে আসতে পারে। এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছে। যেহেতু এখনও নির্বাচনের তারিখ থেকে শুরু করে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও শঙ্কা আছে, ফলে এখন পর্যন্ত জোটের মধ্যে সেভাবে অফিসিয়ালি এখন আলোচনা হয় নাই।
দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কাউকে দলে না নেয়ার বিষয়ে সতর্ক অবস্থানের কথাও জানান এনসিপির মুখপাত্র। পলিটিক্যালি স্টাবলিশড, বিত্তশালী এবং সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে যোগাযোগ করেছেন যাদেরকে আমরা নিতে পারিনি বা নেই আমাদের সচেতনভাবেই। কারণ আমরা এইটা তো একটু সচেতন হতে চাই, কারণ এমন কাউকে নিলাম যার জন্য আমার পার্টি ওই স্পেসিফিক রিজনে বা ন্যাশনালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো বা নেতাকর্মীদের উপর একটা খারাপ প্রভাব পড়লো, নেতিবাচক প্রভাব পড়লো, সেটা আমরা চাই না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পাবলিক পরীক্ষা আইনে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা, যেখানে পরীক্ষার ফলাফল মেধা তালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম? জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার হয়েছে অস্ত্র আর মাদকের গডফাদার হিসেবে পরিচিত অটো সজল। রাজধানীর ওয়ারি ও গাইন্ডারিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় তার নেতৃত্বে অপরাধ চক্রটি। উদ্ধার হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোনো শঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি অত্যাধুনিক টরাস পিস্তল, 77 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, গত 2 মার্চ ওয়ারিতে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অটো সজল, বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে। 164 ধারা মোতাবেক পুলিশ বলছে উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় এরই মধ্যে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এ বিষয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। ধন্যবাদ আপনাদেরকে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ে ওয়ার্ড বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বিকালে হাউজিংয়ে 4 নং রোডে 33 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে মোটরসাইকেলে করে এসে কুপিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তিনি। স্বজনরা জানান, জুমার নামাজ শেষে নিজ বাসায় ওঠার সময়ই 6 জন দুর্বৃত্ত এসে কুপিয়ে আহত করে নূর ইসলামকে। তাদের হাতে চাপাতি সহ দেশীয় অস্ত্র ছিল। ওয়ার্ড বিএনপি নেতা নূর ইসলামের চোয়াল, হাত, পিঠ সহ নানা স্থান ক্ষতবিক্ষত হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। 2টা মোটরসাইকেল, 6 জন লোক, হেলমেট পরা,
মানে রাস্তা দিয়ে যাইতেছে দোনো হাতে অস্ত্র। আমরা ঘটনাস্থলে দৌড়িয়েছি, আয়া দিয়ে যে নেতা হেনক করিয়া দিচ্ছে। ওরা যেভাবে কোবায়া গুন্ডারে হরন দিয়া সামুরা দিয়া হাতের এভাবে লাড়তেছে, মানুষ সব ভয়ে সরে গেছে। হাতিরঝিল, গুলশান ও বনানী লেকের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ তৈরি করা হবে। লেকগুলোর মাঝে যেখানে সড়ক তৈরি হয়েছে সেখানে উড়াল সড়ক তৈরির প্রকল্প নিচ্ছে সরকার। এতে 3টি লেকেরই পুরোটা জুড়ে নৌ চলাচল সম্ভব হবে। একই প্রকল্পের মাধ্যমে খনন হবে ঝিল আর লেকগুলো। তৈরি হবে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন লাইন, যা মধ্য ঢাকার পুরো এলাকার বর্জ্য নিয়ে ফেলবে দাসেরকান্দি ট্রিটমেন্ট প্ল্যান্টে। 2 বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে 1000 কোটি টাকার প্রকল্পটি। রাকিব হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। প্রাচীন ঢাকার মধ্যভাগে নড়াই নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। পরে নদীটি মৃতপ্রায় হয়ে ঝিলে রূপান্তর হয়। 2013 সালে একটি প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল সংস্কার করা হয়। সড়কের পাশাপাশি স্থাপন করা হয় নৌ যোগাযোগ। কিন্তু লাগোয়া গুলশান ও বনানী লেকের মাঝ বরাবর তৈরি সড়কের কারণে বড় একটা অংশ রয়ে গেছে নৌ চলাচলের বাইরে। সরকার এসব জায়গায় সেতু তৈরি করে নৌ চলাচল বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। লেকের 2 পাশ দিয়েই আমরা ওয়াকওয়ে না, আমরা রাস্তা তৈরি করতে পারি কিনা, তাহলে হলো কি এটা লেকওয়ে ড্রাইভ হয়ে গেল, তাহলে কিন্তু এই মেইন রোডের ডাইভারশনটা ওইদিকে চলে যাবে এবং এগুলোর উপর দিয়ে ওভারপাস রাস্তা হবে। হ্যাঁ, এই যে গুলশান 1-এর যে মোড়টা, এটা 2 দিকে ডাইভারশন হয়ে যাবে এবং এই যে বাড্ডা যে লিঙ্ক রোডটা আছে ওখানে যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বাইপাস করে এটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে এটা ট্যাক্সি চলবে। বর্তমানে 5টি টার্মিনালের মাধ্যমে হাতিরঝিল এবং গুলশান লেকের আংশিক এলাকায় নৌ চলাচল সুবিধা পাচ্ছেন নাগরিকরা। প্রতিদিন 8-10 হাজার যাত্রী পরিবহন করতে পারে নৌযানগুলো। এফডিসি স্টেশন থেকে হাতিরঝিল, গুলশান লেক হয়ে এখন নৌযানগুলো চলাচল করতে পারে এই গোদারাঘাট পর্যন্ত। হাতিরঝিল, গুলশান লেক আর বনানী লেক সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে নৌযানগুলো এই গুলশান লেক ধরে চলাচল করতে পারবে বারিধারা পর্যন্ত। অন্যদিকে বনানী লেকে নৌযানগুলো চলাচল করতে পারবে গুলশান সোসাইটি, জামে মসজিদ পর্যন্ত। হাতিরঝিলে এখনও আশেপাশের এলাকার পয়ঃবর্জ্য ফেলা হয়। এতে দূষিত হচ্ছে ঝিলের পানি। অথচ আফতাবনগরের কাছেই 3500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের ক্ষমতাসম্পন্ন দাসেরকান্দি পয়ঃশোধনাগারটি অলস পড়ে আছে। কিন্তু পয়ঃবর্জ্য সরবরাহের জন্য পাইপলাইন তৈরি করা হয়নি। একই প্রকল্পের অধীনে এই পাইপলাইনও তৈরি করবে সরকার। গুলশান বনানীর যত সুয়ারেজ লাইন যেগুলো আপনার লেকে গিয়েছে, এগুলো সব আপনার কানেক্ট করে একদম পাইপলাইনের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে সব দাসেরকান্দি নিয়ে যাওয়া। নৌপথ এবং পয়ঃবর্জ্য পাইপলাইন তৈরির প্রকল্পটি 2 বছরে বাস্তবায়ন করা হবে। যদিও এই নেটওয়ার্ক তৈরি জটিল এবং ব্যয়বহুল বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। এই নেটওয়ার্কটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তার অগ্রপশ্চাৎ ভাবা উচিত এবং সেটা তৈরি করতে গেলে কি পরিমাণ শুধু প্রকল্পের খরচ না, প্রকল্পের বাইরেও তার এক্সটার্নাল কস্টিং আছে, সেটা নিয়ে আলাপ করে সেটা বাস্তবতার নিরিখে তার পরবর্তীতে সেটা ফিজিবল হলে তখনই আগানো উচিত। হাতিরঝিল দূষণ থেকে রক্ষায় আইনও সংশোধন করা হয়েছে। এখন থেকে গুলশান, বনানীতে নতুন বাড়ি তৈরির অনুমোদনের জন্য পয়ঃশোধনাগার তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। যেসব ভবনে নেই 2 বছরের মধ্যে তা তৈরি করতে হবে, নইলে গুনতে হবে জরিমানা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সুলতান পদক 2026 পেলেন সুরভি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও চারুকলার সাবেক শিক্ষার্থী সৈয়দা ইকবাল মান্দ বানু। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে তার হাতে এই সম্মাননা তুলে দেন 21শে পদকপ্রাপ্ত চারুশিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সৃজনশীল সংগঠন ক্যানভাস সুলতান শিশু উৎসব 2026 আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা SM সুলতানের শিল্পকর্ম ও শিশুদের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন। অনুষ্ঠানের শেষ অংশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সুরভি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেওয়া হয় সুলতান পদক 2026। তিনি 1979 সালে সুরভি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে ধারাবাহিক কাজ করছে। SM সুলতান বাংলাদেশের এমন একজন শিল্পী যার সঙ্গে
আর কারো তুলনা হবে না, সে বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হোক। কিংবদন্তি শিল্পী এম এ সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান শিশু উৎসবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠ যেন এক রেইনবো নেশনের রূপ, যেখানে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি আর ভাষা রক্ষার তাগিদ তুলে ধরেছেন। শ্রীমঙ্গলের এই ফুলছড়া চা বাগান মাঠে শুরু হলো 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। দ্বিতীয়বারের এই আয়োজনের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার এক মিলন মেলায় পরিণত হয়েছে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠ। রঙিন পোশাক আর উৎসব আমেজে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয়েছেন নানা নৃগোষ্ঠীর সদস্যরা। ঢোল, বাঁশি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে নিজস্ব ভাষায় গানে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। কোথাও পূজার আরতির সুর, কোথাও আবার বিয়ে কিংবা আনন্দ আয়োজনের লোকসঙ্গীত। তো এই যখন সিঁদুর ফোটাল হয়ে যখন আমরা এই নৃত্যই আসি, তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে বলি ওই মাইলানিন গে কাহা মাইলান বাজে করো তাল। এই কথাটার অর্থ কি? এটার অর্থ হইলো যে বাজনা বাজারে সবের নিয়ে নাচবো আমরা এখন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজেদের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। যে কোনো জায়গায় বিয়ে শাদী হলে আমরা এই গানের শব্দ শুনলে আমরা নাচতে যাই। আর এখানে প্রত্যেক আমাদের জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাথে অংশগ্রহণ করতে পেরে আমরা আসলে অনেক আনন্দিত। উৎসবের বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, খাবার, ইতিহাস ও ব্যবহার্য সামগ্রী। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরাও উপভোগ করেন এই আয়োজন। এখানে আছে আমরা অনেক জাতির সাথে পরিচিত হয় এবং আমাদের অনুষ্ঠানটা করতে খুবই ভালো লাগে। দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে আর আমরাও অনেক আনন্দে আছি। আনুষ্ঠানিক বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতারা সাংস্কৃতিক বিকাশে ললিতকলা একাডেমি ভবন নির্মাণ, নিজস্ব ভাষা সংরক্ষণ এবং পিছিয়ে থাকা গোষ্ঠীগুলোকে সরকারি গেজেটভুক্ত করার দাবি জানান। যে সকল জাতিগোষ্ঠী গেজেটভুক্ত না, তাদেরকে গেজেটভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। মন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি যেন আমাদেরকেও এই শ্রীমঙ্গল উপজেলায় একটি একাডেমি ভবন তৈরি করে দেন, যাতে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে চর্চা করে এগিয়ে যেতে পারি। ক্ষুদ্র জাতির গোষ্ঠীর খাদ্য সামগ্রী, নিজস্ব পোশাক, অলঙ্কারকে মূলধারার সংস্কৃতির সাথে সমন্বয়পূর্বক প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করলে সংস্কৃতি বহুমুখীকরণে পর্যটনের উন্নয়ন ঘটবে। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এসব দাবি পূরণের আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার। এটা শুধু বাংলাদেশের মধ্যে না, পরবর্তী সময়ে যেন আমরা এটা বিদেশের যেন এটা দেখতে পারে, যে ট্যুরিজমকে আকর্ষণ করতে পারে, বাইরে থেকে যেন লোক এসে আপনাদের এই প্রোগ্রাম দেখতে আসে। হারমোনি ফেস্টিভ্যাল যাতে বিদেশ থেকেও মানুষ দেখতে পারে, আসতে পারে। 3 দিনব্যাপী এই উৎসবে স্থানীয় প্রায় 28টি নৃগোষ্ঠীর সদস্যরা তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার ও জীবনধারার নানা উপকরণ উপস্থাপন করছেন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।